হ্যালো ফ্রেন্ডস, মাইসেলফ শুভজিৎ এবং আমরা আজকে পিরিয়ডিক টেবিলের সেকেন্ড পার্টটা নিয়ে ডিসকাস করব, অর্থাৎ ডিফারেন্ট পিরিয়ডিক প্রপার্টিস নিয়ে। ফার্স্ট যেটা আমরা যাব সেটা হচ্ছে অ্যাটমিক অ্যান্ড আয়নিক রেডিয়াই। অ্যাটমিক রেডিয়াইকে নর্মালি তিনটে জোনে ডিভাইড করা হয়। একটা হচ্ছে কোভ্যালেন্ট, একটা হচ্ছে আয়নিক, আর একটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস। এছাড়া তোমরা মেটালিক, ক্রিস্টাল এক্সেট্রা টার্মও পাবে। তো নর্মালি আয়নিককে দুটো ডিভিশনে ডিভাইড করা হয়, একটা হচ্ছে ক্যাটায়নিক আর একটা হচ্ছে অ্যানায়নিক। ক্যাটায়নিক অ্যান্ড অ্যানায়নিক। আর কোভ্যালেন্ট রেডিয়াসকে দুটো বেসিসে আমাদের ডিভিশনটা করা হয়। একটা হচ্ছে অন দ্য বেসিস অফ ইলেকট্রোনেগেটিভিটি অফ আদার অ্যাটমস টু হুইচ ইট ইজ লিঙ্কড। তো এইটার উপর রেসপেক্টে আমাদের কোভ্যালেন্ট রেডিয়াসকে দুটো ডিভিশনে ডিভাইড করা হয়। একটা হচ্ছে হোমোপোলার আর একটা হচ্ছে হেটেরোপোলার। হোমো অ্যান্ড হেটেরো। এই হোমোপোলারের রেডিয়াসটা আমরা বার করার জন্য আর ইকুয়ালস টু কি করতে হবে, হাফ ইন্টু ইন্টার নিউক্লিয়ার ডিস্টেন্স, হাফ ইন্টু ইন্টার নিউক্লিয়ার ডিস্টেন্স। আর যদি আমাদের হেটেরোপোলার কোভ্যালেন্ট রেডিয়াই বের করতে হয়, তাহলে আমাদের কি বের করতে হবে, আর ইকুয়ালস টু ইন্টার নিউক্লিয়ার ডিস্টেন্স মাইনাস নোন রেডিয়াই। এগুলো জাস্ট আমাদের জেনে রাখলেই হবে। আর কোভ্যালেন্ট রেডিয়াই আর একটা বেসিসে ডিভিশন করা হয়, সেটা হচ্ছে বন্ড মাল্টিপ্লিসিটি। তো সেইটার উপর রেসপেক্ট আমাদের কি দেখতে হবে না, এসবিসিআর গ্রেটার দেন ডিবিসিআর গ্রেটার দেন টিবিসিআর, অর্থাৎ সিঙ্গেল বন্ড কোভ্যালেন্ট রেডিয়াই গ্রেটার দেন ডাবল বন্ড কোভ্যালেন্ট রেডিয়াই অ্যান্ড গ্রেটার দেন ট্রিপল বন্ড কোভ্যালেন্ট রেডিয়াই। তো আয়নিক রেডিয়াইটা নিয়ে আমরা পরে ডিসকাস করব। আর এই কোভ্যালেন্ট রেডিয়াইগুলো আমাদের যেটা মেন ইম্পর্টেন্স, সেটা হচ্ছে অ্যালং এ পিরিয়ড আর অ্যালং এ গ্রুপ সেটা ডিক্রিজ করে আর ইনক্রিজ করে। আমাদের কি জানতে হবে না, অ্যালং এ পিরিয়ড এটা নর্মালি ডিক্রিজ করে এবং অ্যালং এ গ্রুপ এটা নর্মালি ইনক্রিজ করে। এর এক্সপ্লানেশন ওয়াইজ কোশ্চেন্স অবভিয়াসলি বোর্ড এক্সামে আসবে, কিন্তু কম্পিটিটিভ এক্সামের জন্য জাস্ট আমাদের মনে রাখতে হবে যে অ্যালং এ পিরিয়ড অর অ্যালং এ গ্রুপ গেলে এটা ইনক্রিজ করছে অর ডিক্রিজ করছে। কিছু কিছু এক্সেপশন আছে যেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেগুলো নিয়ে আমরা ডিসকাস করব। যেমন একটা খুব কমন এক্সেপশন, সেটা নিয়ে আমরা একটু বলি, যে যদি আমরা গ্রুপ 14-এ দেখি, গ্রুপ 14-এ কি হয় না, গ্রুপ 14-এ অ্যাটমিক রেডিয়াই যদি এটা আমাদের করা হয় আর এটা যদি আমাদের অ্যাটমিক নাম্বার করা হয়, তাহলে আমাদের কি হবে, নর্মালি যদি দেখি অ্যাটমিক গ্রুপ 14-এ যদি ওপর থেকে আমরা নিচে নামি, তাহলে অ্যাটমিক রেডিয়াই কিন্তু ইনক্রিজ করার কথা, অর্থাৎ কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন অ্যান্ড লেড ইনক্রিজ করার কথা। কিন্তু নর্মালি কি দেখা হয়, কার্বন, দেন সিলিকন, দেন জার্মেনিয়াম একটু রিডিউস হয়, দেন টিন অ্যান্ড দেন লেড হচ্ছে আরও রিডিউস হয়। তো এই ডিফারেন্সটা কেন হয়, কারণ সিলিকন থেকে যখন জার্মেনিয়ামে আমরা যাব, সেখানে ডি ইলেকট্রন ঢুকে পড়বে। আমরা আগের দিন বলেছিলাম ডি কন্ট্রাকশনের কথা, সেইটার এফেক্ট এখানে আছে। সেইটার জন্য অ্যাটমিক রেডিয়াই কিছুটা রিডিউস হয়। এবং যখন টিন থেকে লেডে যাব, সেইখানে হবে এফ কন্ট্রাকশন, সেইখানেও কিন্তু অ্যাটমিক রেডিয়াইটা অনেকটা রিডিউস হবে। এছাড়াও যেটা আমরা আগের দিন বলেছিলাম, এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ, তার উপরও অ্যাটমিক রেডিয়াইয়ের দারুণ প্রভাব আছে। এরপর আমরা যদি চলে যাই আয়নিক রেডিয়াই, না আয়নিক রেডিয়াইয়ে যে টাইপের কোশ্চেনটা আসে, সেটা হচ্ছে আমাদের একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, যদি মাথায় নেগেটিভ চার্জ বাড়ে তাহলে কিন্তু আয়নিক রেডিয়াইয়ের সাইজ বাড়বে, এবং যদি মাথায় পজিটিভ চার্জ বাড়ে তাহলে কিন্তু সাইজ কমবে। যেমন একটা এক্সাম্পল দিই, যদি আমাদের মাথায় 2- চার্জ থাকে, তাহলে কিন্তু সেইটার আয়নিক রেডিয়াই 1- চার্জের থেকে বেশি হবে। আবার যদি মাথায় যদি 3+ চার্জ থাকে, তার কিন্তু আয়নিক রেডিয়াই +1 চার্জের থেকে অনেক কম হবে। এরকম অনেক অর্ডার আসবে, সেটা আমরা পরেও আমরা ডিসকাস করব। এই জাস্ট এই চার্জওয়ালা যে স্পিসিসগুলো আছে, অর্থাৎ ক্যাটায়ন্স আর অ্যানায়ন্স, এইগুলোর অর্ডার থেকেই নর্মালি কিন্তু এমসিকিউ আসে। আচ্ছা,
এবার আমরা দেখব কি আয়নিক রেডিয়াইটা কিভাবে বার করা যায়। এটা একটা পাউলিং মেথড আছে, পাউলিং মেথড। তো পাউলিং কি বলেছিলেন, যদি পাউলিং মেথড বলি, তো পাউলিং বলেছিলেন কি আয়নিক রেডিয়াই যদি আর প্লাস হয়, আর প্লাসটা প্রপোর্শনাল টু জেড স্টার প্লাস অ্যান্ড আর মাইনাসটা প্রপোর্শনাল টু জেড মাইনাস স্টার। তাহলে যদি আমাদের আর প্লাস বাই আর মাইনাস করি তাহলে কি পাবো না সাম কনস্ট্যান্ট কে ওয়ান বাই কে টু ইন্টু কি পাবো না জেড স্টার মাইনাস বাই জেড স্টার প্লাস। যদি কে ওয়ান অ্যান্ড কে টু ইকুয়াল হয়, কে ওয়ান অ্যান্ড কে টু ইকুয়াল ফর আইসো ইলেকট্রনিক স্পেসিস, ফর আইসো ইলেকট্রনিক স্পেসিস অর্থাৎ যাদের ইলেকট্রন নাম্বার সমান, যেমন ধরে নেওয়া যাক Na প্লাস অ্যান্ড Cl মাইনাস, তাহলে কি যদি কে ওয়ান অ্যান্ড কে টু যদি ইকুয়াল হয় তাহলে আমরা কি ইকুয়েশনটা পেলাম না আর প্লাস বাই আর মাইনাস ইকুয়ালস টু জেড স্টার মাইনাস বাই জেড স্টার প্লাস। এইটা যদি আমাদের ইকুয়েশন 2 হয় অ্যান্ড ইকুয়েশন 1 যদি হয় আর প্লাস প্লাস আর মাইনাস যদি আমাদের নোন থাকে, অর্থাৎ ক্যাটায়ন অ্যান্ড অ্যানায়নের রেডিয়াইয়ের যদি সামেশনটা যদি নোন থাকে, তাহলে আমরা এই দুটো ইকুয়েশন থেকে কিন্তু আর প্লাস বাই আর মাইনাসটা আমরা পেয়ে যাব। কারণ জেড প্লাস এই জে স্টার মাইনাস অ্যান্ড জে স্টার প্লাস কিন্তু আমরা স্ল্যাটার্স রুল দিয়ে বের করতে পারবো। এইটা নর্মালি ছিল আমাদের অ্যাটমিক রেডিয়াইয়ের পার্টটা। এরপর যেটা আছে সেটা হচ্ছে আয়নাইজেশন এনথালপি। আয়নাইজেশন এনথালপিটা কি না, আয়নাইজেশন এনথালপিটা এইভাবে ডিফাইন করা হচ্ছে, আয়নাইজেশন এনথালপি অফ অ্যান এলিমেন্ট may be defined as the amount of energy required to remove the most loosely bound electron from its isolated gaseous atom in the ground state। অর্থাৎ একটা অ্যাটমের যদি সেই অ্যাটমটাকে আমরা ইমাজিন করি যে গ্যাসিয়াস অ্যাটম, সেই অ্যাটমের একটা লুজলি বাউন্ড ইলেকট্রনকে যদি আমাদের রিমুভ করতে হয়, কোথায় রিমুভ করতে হবে না ইনফিনিটিতে। ইনফিনিটি কাকে বলবো না, যেখানে নিউক্লিয়াসের অ্যাট্রাকশন ফোর্সটা অলমোস্ট জিরো। ওকে, তো সেইটা যদি আমাদের রিমুভ করতে হয় তাহলে যে পরিমাণ আমাদের এনার্জিটা লাগে সেটা কি বলছে আয়নাইজেশন এনথালপি। এর ইউনিট কি, এর ইউনিট হচ্ছে ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম আর কিলোজুল পার মোল। এর ইউনিট হচ্ছে ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম or kilojoule per mole or kilojoule per mole। 1 electron volt per atom equals to 96.47 kilojoule per mole। এইটা আমাদের একটুখানি জেনে রাখতে হবে। 96.47 অনেক বইতে থাকে, 49 থাকে কিলোজুল পার মোল। এবং অ্যালং এ পিরিয়ড গেলে এটা কিন্তু নর্মালি ইনক্রিজ করে এবং অ্যালং এ গ্রুপ গেলে নর্মালি এটা ডিক্রিজ করে। তাহলে অ্যালং এ পিরিয়ড গেলে নর্মালি ইনক্রিজ করবে এবং অ্যালং এ গ্রুপ গেলে আমাদের কিন্তু নর্মালি ডিক্রিজ করবে। অবশ্যই কিছু কিছু এক্সেপশন পাওয়া যায়, যেমন আমাদের এক্সেপশনগুলো আমাদের বলছি। যেমন লিথিয়াম থেকে যদি নিয়নের দিকে যাওয়া যায় অর্থাৎ গ্রুপ এই পিরিয়ড 2 এর দিকে, তাহলে কি পাওয়া যাবে না আমাদের এইরকম একটা এফেক্ট পাওয়া যাবে। অর্থাৎ এইটা যদি লিথিয়াম হয়, এটা বেরিলিয়াম, এটা বোরন, দেন কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন অ্যান্ড নিয়ন। মানে এইদিকে হচ্ছে আয়নাইজেশন এনার্জি অ্যান্ড এইদিকে হচ্ছে জেড সবার ক্ষেত্রে। অ্যান্ড যদি একটা গ্রুপ বরাবর আমরা নামি তাহলে আমরা কি পাবো, তাহলে গ্রাফটা পাবো এইরকম। অর্থাৎ লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম অ্যান্ড সিজিয়াম, এইটা কিন্তু পাবো আমরা। এখানে একটা টিপিক্যাল এফেক্ট পাওয়া যায় যেটাকে বলা হচ্ছে অল্টারনেশন এফেক্ট। অর্থাৎ গ্রুপ 14 এর ক্ষেত্রে আমরা এইরকম একটা এফেক্ট পাবো, কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন অ্যান্ড লেড। এই কারণে আগেরটার মতো ঠিক এক্সপ্লানেশন, অর্থাৎ জার্মেনিয়ামের ক্ষেত্রে কি হচ্ছে না আমাদের ডি ইলেকট্রন ঢুকে পড়ছে এবং লেডের ক্ষেত্রে আমাদের কি হচ্ছে এফ ইলেকট্রন ঢুকে পড়ছে। এই একটা টিপিক্যাল এফেক্টটাকে অল্টারনেশন এফেক্ট বা এটাকে বলা হয়, একটা টিপিক্যাল নাম আছে, সেটার নাম হচ্ছে শ টুথ এফেক্ট। শ টুথ এফেক্ট অর্থাৎ শ টুথের মতো দেখতে বলে এটাকে শ টুথ এফেক্টও বলা হয়। তো আন্ডার দ্য সেম সেল আয়নাইজেশন এনার্জি অর্ডারটা কি হবে না এস গ্রেটার দ্যান পি গ্রেটার দ্যান ডি গ্রেটার দ্যান এফ। আন্ডার দ্য সেম সেল আয়নাইজেশন এনার্জি অর্ডারটা হবে এস গ্রেটার দ্যান পি গ্রেটার দ্যান ডি গ্রেটার দ্যান এফ।
অর্থাৎ যে অরবিটালগুলো যত বেশি ডিফিউজড হবে তার আয়নাইজেশন এনার্জির অর্ডারটা কিন্তু, এই আয়নাইজেশন এনার্জির ভ্যালুটা কিন্তু তত বেশি কমবে। কি কি ফ্যাক্টর এই আয়নাইজেশন এনার্জির ওপর, আয়নাইজেশন এনার্জি ডিপেন্ডস অন, না সেটা হচ্ছে সাইজ অফ অ্যাটম, ম্যাগনিটিউড অফ নিউক্লিয়ার চার্জ, স্ক্রিনিং এফেক্ট, পেনিট্রেশন এফেক্ট, ইলেকট্রনিক কনফিগারেশন এক্সেট্রা। মানে সেটা আমরা দেখতেই পাচ্ছি যে যে কোনো কিছুকে আমাদের এক্সপ্লানেশন করার জন্য কিন্তু এই নিউক্লিয়ার চার্জ, স্ক্রিনিং এফেক্ট, পেনিট্রেশন এফেক্ট আর ইলেকট্রনিক কনফিগারেশন, ইলেকট্রনিক অ্যারেঞ্জমেন্ট, এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। একটা এক্সাম্পল দেওয়া যাক বিটুইন কপার অ্যান্ড পটাশিয়াম। বলা হচ্ছে আয়নাইজেশন এনার্জি অফ 1 অফ কপার গ্রেটার দেন পটাশিয়াম, বাট আয়নাইজেশন এনার্জি অফ 2, আয়নাইজেশন এনার্জি 2 of potassium is greater than copper. Why? তাহলে আমাদের পটাশিয়াম অ্যান্ড কপারের আগে ইলেকট্রনিক কনফিগারেশনটা লিখতে হবে। যদি আমাদের পটাশিয়াম অ্যান্ড কপারের ইলেকট্রনিক কনফিগারেশন আমাদের লিখি, তাহলে আমরা কি দেখব না, পটাশিয়াম 1s2 2s2 2p6 3s2 3p6 and 4s1। অ্যান্ড কপারের ক্ষেত্রে আমরা কি দেখব, কপারের ক্ষেত্রে দেখব একই 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s1, অর্থাৎ একটা ডি ইলেকট্রন, অর্থাৎ 10টা ডি ইলেকট্রন কিন্তু ঢুকে গেল। তাহলে কপার গ্রেটার দেন আয়নাইজেশন এনার্জি 1 এর ক্ষেত্রে বলছে, আয়নাইজেশন এনার্জি 1 এর ক্ষেত্রে বলছে 1 এর ক্ষেত্রে বলছে না কপার গ্রেটার দেন পটাশিয়াম, বাট আয়নাইজেশন এনার্জি 2 এর ক্ষেত্রে বলছে পটাশিয়াম গ্রেটার দেন কপার। কেন না, আয়নাইজেশন এনার্জি 1টাকে এইভাবে এক্সপ্লেনেশন করা যায় যে কপার হ্যাজ লোয়ার অ্যাটমিক সাইজ along with high Z star value. Copper has lesser atomic size along with high Z star value. আবার আয়নাইজেশন এনার্জি 2টাকে এইভাবে এক্সপ্লেন করা যায় যে বিকজ 3p orbital in potassium is nearer to the nucleus compared to 3d orbital in copper. তো এইভাবে বিভিন্ন রকম ভাবে আমাদের এক্সপ্লেনেশন করা যায়। ইম্পর্টেন্স অফ আয়নাইজেশন এনার্জি একটা আছে, সেটা হচ্ছে বলা হয় আরএস রুল। আয়নাইজেশন এনার্জি একটা ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন আছে, সেটা হচ্ছে প্রেডিকশন অফ স্টেবল অক্সিডেশন স্টেট, প্রেডিকশন অফ স্টেবল অক্সিডেশন স্টেট, যেটাকে বলা হয় আরএস রুল। সেই রুলটা কি আমি বলে দিচ্ছি। রুলটা হচ্ছে বলা হয় না, if the successive ionization enthalpy value difference for an element is less than 15 electron volt, the lower state is not stable. If the successive ionization enthalpy value difference for an element is less than 15 electron volt, the lower state is not stable. কিভাবে এটাকে বলা যায় সেটা আমি বলছি। না ধরা যাক এটা আরএনস রুল নিয়ে আমি কথা বলছি। হ্যাঁ, আরএনস রুল, আরএনস রুল। ধরা যাক অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে, ফর অ্যালুমিনিয়াম ionization energy 1, ionization energy 2, ionization energy 3 and ionization energy 4, এই চারটের ভ্যালু আমাদের দিয়ে দেওয়া আছে। কত কত না 6, মানে প্রত্যেক করে কিন্তু ইলেকট্রন ভোল্ট। এটা দেওয়া আছে 6, এটা 18, এটা 27 and এটা হচ্ছে 120। তাহলে আমাদের ডেল্টা 1 কত হবে, অর্থাৎ এইটার ডিফারেন্স ডেল্টা 1 হবে 12, যেটা লেস দেন 15 ইলেকট্রন ভোল্ট। ডেল্টা 2 কত হবে, ডেল্টা 2 হবে 18 minus 27, তাহলে কত হচ্ছে 9, সেটাও কিন্তু লেস দেন 15। অ্যান্ড ডেল্টা 3 কত হবে, ডেল্টা 3টা হবে 120 minus 27, মানে হচ্ছে 93, যেটা কিন্তু গ্রেটার দেন 15। তার মানে এটা বোঝা যাচ্ছে এইটা হচ্ছে Al প্লাসের জন্য, এটা Al2 প্লাসের জন্য, এটা Al3 প্লাসের জন্য। আমরা কি জানি Al3 প্লাসটি কিন্তু মোস্ট স্টেবল, কারণ Al3 প্লাস হলে আমাদের স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন পায়।
আরএনস রুলও কিন্তু সেটাই বলে ইন টার্মস অফ আয়নাইজেশন এনথালপি। নেক্সট আমরা যে টপিকে যাব সেটা হচ্ছে ইলেকট্রন গেইন এনথালপি। ইলেকট্রন গেইন এনথালপি কি বলে না, ইলেকট্রন গেইন এনথালপি ডেফিনেশন হচ্ছে ইলেকট্রন গেইন এনথালপি অফ অ্যান এলিমেন্ট মে বি ডিফাইন্ড as the enthalpy change taking place when an isolated gaseous atom of the element accepts an electron to form a monovalent gaseous anion। তার মানে অলমোস্ট দেখতে পাচ্ছি কি না, আয়নাইজেশন এনথালপি ঠিক অপোজিট অর্ডারটা আমাদের ফলো করবে, ঠিক আছে, কিন্তু সব ক্ষেত্রে সেটা নয়, কিছু এক্সেপশনও আছে, সেটা আমরা পরে বলছি। তাহলে ইলেকট্রন গেইন এনথালপি অফ অ্যান এলিমেন্ট মে বি ডিফাইন্ড অ্যাজ the enthalpy change taking place when an isolated gaseous atom of the element accepts an electron to form a monovalent gaseous anion। তো ইলেকট্রন গেইন এনথালপি বলা হয় অ্যালং এ পিরিয়ড গেলে যেহেতু অ্যাটমিক সাইজ ডিক্রিজ করে এবং নিউক্লিয়ার চার্জ ইনক্রিজ করে, সেহেতু মোর নেগেটিভ ফ্রম লেফট টু রাইট ইলেকট্রন গেইন এনথালপিতে, অ্যান্ড অ্যালং এ গ্রুপ গেলে ঠিক উল্টোটা হয়। তার মানে কি বলা হচ্ছে, অ্যালং এ পিরিয়ড যদি আমরা যাই, অ্যালং এ পিরিয়ড যদি যাই, অ্যাটমিক সাইজ আমাদের ডিক্রিজ করবে, অ্যাটমিক সাইজ ডিক্রিজ করবে অ্যান্ড নিউক্লিয়ার চার্জ অর্থাৎ নিউক্লিয়ার চার্জ ইনক্রিজ করবে। তাহলে কি হবে, মোর নেগেটিভ পাওয়া যাবে। আর যদি অ্যালং এ গ্রুপ যাই ঠিক অপোজিট ট্রেনটা হবে। এখানে কিছু দুটো ইম্পর্টেন্ট টার্ম আছে, একটা হচ্ছে হ্যালোজেন্স হ্যাভ দ্য ম্যাক্সিমাম নেগেটিভ ইলেকট্রন গেইন এনথালপি in their respective pairs and noble gas elements have positive electron gain enthalpies। এক্ষেত্রে বলা যেতে পারে যে কি কি ফ্যাক্টর এনথালপির উপর ডিপেন্ডেন্ট করে, সেম ফ্যাক্টরগুলো যেগুলো অন্যান্য প্রপার্টিসকেও অ্যাফেক্টেড করেছে, অর্থাৎ নিউক্লিয়ার চার্জ, অ্যাটমিক সাইজ, ইলেকট্রনিক কনফিগারেশন এক্সেট্রা। এখানে একটা ছোট টার্ম বলে রাখা ভালো যে ইলেকট্রন গেইন এনথালপি এবং ইলেকট্রন অ্যাফিনিটি কিন্তু সেম নয়। অনেক বইতে ইলেকট্রন অ্যাফিনিটিটা কি বলা হচ্ছে ইলেকট্রন গেইন এনথালপি। ইলেকট্রন অ্যাফিনিটি আর ইলেকট্রন গেইন এনথালপির মধ্যে একটা ছোট রিলেশন আছে, সেটা হচ্ছে ইলেকট্রন গেইন এনথালপি যদি বলা হয় এইটা, এবং ইলেকট্রন অ্যাফিনিটি যদি এই দিয়ে ডিফাইন করে, তাহলে এটার রিলেশন হচ্ছে এইটা, অর্থাৎ ইলেকট্রন গেইন এনথালপি ইকুয়ালস টু ইলেকট্রন অ্যাফিনিটি মাইনাস 5/2 RT। নেক্সট আমরা যে টপিকে যাব সেটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি। ইলেকট্রোনেগেটিভিটি মানে হচ্ছে পুলিং পাওয়ার, যার যত পুলিং পাওয়ার বেশি থাকবে তার কিন্তু ইলেকট্রোনেগেটিভিটি তত বেশি থাকবে। তো ইলেকট্রোনেগেটিভিটি কিন্তু অ্যালং এ পিরিয়ড ইনক্রিজ করে এবং অ্যালং এ গ্রুপ হচ্ছে ডিক্রিজ করে। তাহলে ইলেকট্রোনেগেটিভিটি অ্যালং এ পিরিয়ড কিন্তু ইনক্রিজ করে এবং গ্রুপ কিন্তু ডিক্রিজ করে। এই ইলেকট্রোনেগেটিভিটি অনেকগুলো স্কেল আছে, সেগুলো আমরা এক একটা করে বলবো। সেটা হচ্ছে প্রথমে হচ্ছে পাউলিং স্কেল। পাউলিং স্কেল কি করেছিলেন, মানে ইলেকট্রোনেগেটিভিটি বের করার জন্য বিভিন্ন সায়েন্টিস্ট বিভিন্ন ফর্মুলা দিয়েছিলেন, সেগুলি আমরা ছোট ছোট করে দেখব। পাউলিং বলেছিলেন যে ইলেকট্রোনেগেটিভিটি অফ যদি টু এলিমেন্ট যদি এইটা হয়, অর্থাৎ ডিফারেন্সটা যদি এই টার্মস হয় chi b minus chi a, তাহলে ইট ইজ প্রপোর্শনাল টু সাম ভ্যালু অফ ডেল্টা এবি। ডেল্টা এবিটা কি না, ডেল্টা এবিটাকে বলা হচ্ছে কোভ্যালেন্ট আয়নিক রেজোনেন্স এনার্জি, কোভ্যালেন্ট আয়নিক রেজোনেন্স এনার্জি। এবং ডেল্টা এবিটা বলা হয় ডেল্টা এবি ইকুয়ালস টু ই এবি মাইনাস রুট ওভার অফ ই এ মাইনাস ই বিবি, যেখানে
ইটা হচ্ছে বন্ড এনার্জি। ওকে, তাহলে আমরা এই রিলেশন থেকে কি পাবো না, কাই বি মাইনাস কাই এ ইকুয়ালস টু সাম কনস্ট্যান্ট কে ইনটু ই এ বি মাইনাস রুট ওভার অফ ই এ মাইনাস ই বি, এই টোটালটার হচ্ছে হাফ। ওকে, এই কে এর ভ্যালু কত না, কে এর ভ্যালু বলা হচ্ছে 0.208 when in kilocalorie per mole and k equals to 0.102 when in kilojoule per mole। এইটা বলেছিলেন কি, এটা বলেছিলেন না পাউলিং, অর্থাৎ পাউলিং স্কেল অফ ইলেকট্রোনেগেটিভিটি। দেন এসেছিলেন না মুলিকেন, মুলিকেন আর একটা এরকম স্কেল ডিফাইন করেছিলেন। মুলিকেন কি বলেছিলেন না, মুলিকেন বলেছিলেন যদি ইলেকট্রোনেগেটিভিটি অফ সাম, অর্থাৎ এটা হচ্ছে মুলিকেন, অর্থাৎ ইলেকট্রোনেগেটিভিটি অফ সাম এলিমেন্টস যদি কাই এম হয় তাহলে, এবং তার আয়নাইজেশন এনার্জি এবং ইলেকট্রন গেইন এনথালপি সামেশানে ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে ইন ইলেকট্রন ভোল্ট পার মোল ইউনিটে, আয়নাইজেশন এনার্জি প্লাস ইলেকট্রন গেইন এনথালপি বাই 540, এটা হচ্ছে কিলোজুল পার মোল ইউনিটে, অ্যান্ড আয়নাইজেশন এনার্জি প্লাস ইলেকট্রন গেইন এনথালপি ডিভাইডেড বাই 130, এটা হচ্ছে কিলো ক্যালোরি পার মোল ইউনিট। এটা হচ্ছে মুলিকেন স্কেল অফ ইলেকট্রোনেগেটিভিটি। এবং পাউলিং এর সাথে মুলিকেনের একটা রিলেশনও আছে, সেটা হচ্ছে কাই পি ইকুয়ালস টু 0.0336 ইন্টু কাই এম মাইনাস 0.615, এটা হচ্ছে কাই পি অ্যান্ড কাই এম এর রিলেশন। এছাড়াও আর একটা মেথড আছে, সেটা হচ্ছে অ্যালরেড রসৌ মেথড। তিনি কি বলেছিলেন না, তিনি বলেছিলেন যে ইলেকট্রোনেগেটিভিটি যদি কাই এ আর দিয়ে রিপ্রেজেন্ট করা হয় তাহলে 0.359 জেড স্টার, জেড স্টারটা হচ্ছে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ ডিভাইডেড বাই আর স্কোয়ার প্লাস, অর্থাৎ এটা রেডিয়াস দিয়ে বলেছিলেন 44, যেখানে আরটা হচ্ছে ইন অ্যামস্ট্রং ইউনিটে। এটা হচ্ছে অ্যালরেড রসৌ মেথড। কি কি ফ্যাক্টর ইলেকট্রোনেগেটিভিটিকে এফেক্ট করে না, অ্যাটমিক সাইজ, Z star, oxidation state, nature of substituent, state of hybridization, partial charge, etc. তো সেইগুলো আমরা আস্তে আস্তে একটা একটা করে ডিসকাস করব। না, প্রথমে যেটা ফ্যাক্টর এফেক্ট করে সেটা হচ্ছে অ্যাটমিক সাইজ। তো অ্যাটমিক সাইজ কি বলা হয় না, লোয়ার দি অ্যাটমিক সাইজ হায়ার উইল বি দ্য ইলেকট্রোনেগেটিভিটি অ্যান্ড হায়ার দ্য জেড স্টার ভ্যালু হায়ার উইল বি দ্য ইলেকট্রোনেগেটিভিটি। অর্থাৎ অ্যাটমিক সাইজ যদি বাড়ে তাহলে ইলেকট্রোনেগেটিভিটি কমবে অ্যান্ড হায়ার দি অ্যাটমিক সাইজ জেড স্টার ভ্যালু ইলেকট্রোনেগেটিভিটি কিন্তু বাড়বে। অর্থাৎ অ্যাটমিক সাইজ অ্যান্ড ইলেকট্রোনেগেটিভিটি ঠিক কিন্তু রিভার্স অর্ডার এবং জেড স্টারের সঙ্গে কিন্তু ডাইরেক্টলি প্রপোর্শনাল। কিছু কিছু এক্সেপশন পাওয়া যায়, যেমন কপার এজি অ্যান্ড এইউ এর মধ্যে অর্ডারটা কি হয় না, অর্ডারটা হয় জাস্ট লাইক দিস, ডিউ টু দ্য প্রেজেন্স অফ ডি ইলেকট্রন অ্যান্ড এফ ইলেকট্রন। এই ইউতে কিন্তু আমাদের এফ ইলেকট্রন ঢুকে যাবে, অর্থাৎ সেখানে এফ কন্ট্রাকশনের একটা ব্যাপার থাকবে। অক্সিডেশন স্টেট দিয়ে কিভাবে এক্সপ্লেন করা যায়, বলা হচ্ছে না হায়ার দি পজিটিভ অক্সিডেশন স্টেট হায়ার উইল বি দি ইলেকট্রোনেগেটিভিটি। অর্থাৎ পজিটিভ অক্সিডেশন স্টেট যদি আমাদের বাড়ে তাহলে কিন্তু ইলেকট্রোনেগেটিভিটি বাড়বে।
যেমন একটা এক্সাম্পল দেওয়া যায়, যেমন হচ্ছে H2S less than sulfur less than H2SO3 less than H2SO4, কারণ H2SO হচ্ছে সালফারের অক্সিডেশন স্টেট -2, সালফারের 0, H2SO3 তে হচ্ছে +4, H2SO4 এ হচ্ছে +6। বোঝা গেল? তো এইভাবে হচ্ছে অক্সিডেশন স্টেট দিয়ে বলা হচ্ছে হায়ার দি পজিটিভ অক্সিডেশন স্টেট হায়ার উইল বি দ্য ইলেকট্রোনেগেটিভিটি। এছাড়া বলা হচ্ছে স্টেট অফ হাইব্রিডাইজেশন, অর্থাৎ হায়ার দ্য পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার ইন এ হাইব্রিড অরবিটালস হায়ার উইল বি দ্য ইলেকট্রোনেগেটিভিটি। এই হাইব্রিড অরবিটালের যে পার্টটা আছে সেটা আমরা কেমিক্যাল বন্ডিং না পড়ালে আমরা বোঝাতে পারবো না। তো আমাদের মোটামুটি এইটুকু জানলে আমাদের কিন্তু এই চ্যাপ্টার দিয়ে হয়ে যাবে। এছাড়া আমাদের ইলেকট্রোনেগেটিভিটির দুটো অ্যাপ্লিকেশন আছে। একটা হচ্ছে টু ফাইন্ড আউট দ্য পার্সেন্টেজ অফ আয়নিক ক্যারেক্টার ইন এ কোভ্যালেন্ট বন্ড, অর্থাৎ একটা কোভ্যালেন্ট বন্ডের কত পার্সেন্টেজ আয়নিক ক্যারেক্টার আছে, সেটা হচ্ছে হ্যানি স্মিথ ইকুয়েশন দিয়ে আমাদের বার করা যেতে পারে। অর্থাৎ পার্সেন্টেজ অফ আয়নিক ক্যারেক্টার, এটাকে বলা হচ্ছে হ্যানি স্মিথ ইকুয়েশন। পার্সেন্টেজ অফ আয়নিক ক্যারেক্টার ইকুয়ালস টু, বলা হচ্ছে 16 mod of psi a minus psi b plus 3.5 into psi a minus psi b whole square। এটা হচ্ছে বলা হয় হ্যানি স্মিথ ইকুয়েশন। অ্যান্ড আরেকটা করা হয় সেটা হচ্ছে ক্যালকুলেশন অফ বন্ড ডিস্টেন্স ফ্রম ইলেকট্রোনেগেটিভিটি, অর্থাৎ যদি বন্ড ডিস্টেন্স যদি DAB হয় তাহলে DAB ইকুয়ালস টু RA প্লাস RB মাইনাস 0.09 সাই A মাইনাস সাই B, যেখানে আরটা হচ্ছে ইন অ্যামস্ট্রং ইউনিটে, এই ইকুয়েশনটার নাম হচ্ছে স্কোমেকার-স্টিভেনসন ইকুয়েশন। তো এই পার্টটা আমাদের গেল ইলেকট্রোনেগেটিভিটি টোটাল পার্ট। এবারে আমরা কয়েকটা কোশ্চেন নিয়ে ডিসকাস করব। যেমন আমাদের যদি আয়নাইজেশন এনথালপির কথা বলা হয়, তাহলে আমাদের আয়নাইজেশন এনথালপিতে আমরা দেখা যায় যে হিলিয়ামের ট্রিমেন্ডাস আয়নাইজেশন এনথালপি থাকে, কিন্তু তার ঠিক সাইমেন্টেনিয়াসলি বোরনের কিন্তু অনেক কম হয়। তো সেইগুলো নিয়ে আমরা একটু ডিসকাস করব। না, একটা কোশ্চেন বলা হচ্ছে যে ফার্স্ট আয়নাইজেশন এনথালপি অফ বেরিলিয়াম is and second ionization energy of beryllium between second ionization enthalpy between beryllium and boron। বলা হচ্ছে কি না, ফার্স্ট আয়নাইজেশন এনথালপি ভ্যালু অফ বেরিলিয়াম ইজ মোর দ্যান দ্যাট অফ বোরন, কিন্তু সেকেন্ড আয়নাইজেশন এনথালপির ক্ষেত্রে অপোজিট অর্ডার। যদি আমাদের বেরিলিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন করা হয় তাহলে কি করতে হবে, ঠিক এইরকম আমাদের দেখতে বেরিলিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন।
অ্যান্ড বোরনের হচ্ছে জাস্ট লাইক দিস। তাহলে বেরিলিয়ামের 4, তাহলে পিটা ব্ল্যাঙ্ক থাকছে, আর বোরনের হচ্ছে পিতে একটা ইলেকট্রন আছে। তাহলে যদি ফার্স্ট আয়নাইজেশন এনথালপি আমাদের যদি করি, মানে কনসিডার করি, তাহলে বোরনের কিন্তু এই ইলেকট্রনটাকে বের করতে জাস্ট খুব কম এনার্জি লাগবে, কিন্তু বেরিলিয়ামের এই ইলেকট্রনটাকে বের করতে কিন্তু ট্রিমেন্ডাস এনার্জি লাগবে, কারণ এই ইলেকট্রনটা এই সিস্টেমটা অবভিয়াসলি স্টেবল স্টেটে আছে। বাট যদি আমরা সেকেন্ড আয়নাইজেশন এনথালপির কথা ভাবি, তাহলে কিন্তু বোরনটা আমাদের স্টেবল স্টেটে চলে গেল, কিন্তু বেরিলিয়ামটা আনস্টেবল হয়ে গেল, অর্থাৎ বেরিলিয়ামের এই ইলেকট্রনটাকে বের করতে আমাদের কম এনার্জি লাগবে। জাস্ট লাইক হিলিয়ামের কেন ট্রিমেন্ডাস হাই হয় না, হিলিয়ামের হচ্ছে 1s2, অর্থাৎ এই 1s অরবিটালটা নিউক্লিয়াসের কিন্তু ভীষণ কাছে আছে, এবং সেইখানে হিলিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশনটা খুবই স্টেবল। তো এইটার জন্য আমাদের কিন্তু হিলিয়ামের ওই ইলেকট্রনটা বের করতে ট্রিমেন্ডাস এনার্জি লাগে। এবার আমরা কিছু নিউমেরিক এই অবজেক্টিভ সলভ করার চেষ্টা করব। যেমন আমি একটা করে বলে যাচ্ছি যে হুইচ অ্যামং দ্য ফলোয়িং এলিমেন্টস হ্যাজ দ্য হাইয়েস্ট আয়নাইজেশন এনথালপি। এইরকম একটা প্রবলেম দেওয়া আছে, যে 4টে অপশান দেওয়া আছে: নাইট্রোজেন, বোরন, কার্বন অ্যান্ড অক্সিজেন। নাইট্রোজেন, বোরন, কার্বন অ্যান্ড অক্সিজেন, এই 4টে এলিমেন্টের মধ্যে কার আয়নাইজেশন এনথালপিটা হাইয়েস্ট? আমাদের অ্যান্সার কি হবে? না, অ্যান্সার হবে নাইট্রোজেন। ওকে, অ্যান্সার হবে নাইট্রোজেন। দেন কোশ্চেন বলা হচ্ছে যে একটা অর্ডার দেওয়া আছে, মানে 4টে অর্ডার: O2 মাইনাস, N3 মাইনাস, S2 মাইনাস আর P3 মাইনাস। এই 4টের অর্ডারের মধ্যে মানে আমাদের ইনক্রিজিং অর্ডার অফ আয়নিং রেডিয়াই সাজাতে হবে বিটুইন দ্য স্পেসিস O2 মাইনাস, S2 মাইনাস, N3 মাইনাস আর P3 মাইনাস। এই 4টে এলিমেন্ট, এই 4টে অ্যানায়নের ইনক্রিজিং অর্ডার অফ আয়নিক রেডিয়াই সাজাতে হবে। তাহলে আমাদের অর্ডারটা কিরকম হবে? অর্ডারটা হবে O2 মাইনাস লেস দেন, N3 মাইনাস লেস দেন, S2 মাইনাস লেস দেন, P3 মাইনাস। এটা হচ্ছে আমাদের ইনক্রিজিং অর্ডার অফ আয়নিক রেডিয়াই হবে। আর একটা বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাটমস হ্যাজ দ্য হাইয়েস্ট ফার্স্ট আয়নাইজেশন এনার্জি, অর্থাৎ সোডিয়াম, বিটুইন সোডিয়াম, পটাশিয়াম, স্ক্যান্ডিয়াম অ্যান্ড রুবিডিয়াম, এই 4টে এলিমেন্টের মধ্যে কার ফার্স্ট আয়নাইজেশন এনার্জিটা হাইয়েস্ট হবে? The answer becomes scandium, কারণ স্ক্যান্ডিয়ামে আমরা জানি কি একটাই ইলেকট্রন অনলি পড়ে থাকে, সেটা আবার ডি অরবিটালের ক্ষেত্রে। তো এইরকমই টাইপের এমসিকিউ আমাদের আসতে পারে, এবং আমরা টোটাল পিরিয়ডিক প্রপার্টিজের মধ্যে যে টাইপের প্রবলেম আসতে পারে, বিশেষ করে যেই মেন্স আর অ্যাডভান্সের ক্ষেত্রে কিন্তু আমাদের ইলেকট্রোনেগেটিভিটি ওই ইকুয়েশনগুলো আমাদের কাজে লাগবে। তো আমরা মোটামুটি পিরিয়ডিক টেবিলটা শেষ করলাম, নেক্সট দিন আমরা নেক্সট চ্যাপ্টারে যাব। থ্যাংক ইউ।